আজকের গল্প সত্যজিৎ রায়ের প্রফেসর শঙ্কু অ্যাডভেঞ্চারের আশ্চর্য প্রাণী। গল্পটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল অল মোডে অন করবেন। চলুন শুনতে থাকুন গল্প আশ্চর্য প্রাণী। 10ই মার্চ। গবেষণা সম্পূর্ণ ব্যর্থ। আমার জীবনে এর আগে এরকম কখনো হয়নি। একমাত্র সান্ত্বনা যে এটা আমার একার গবেষণা নয়, এটার সঙ্গে আরও একজন জড়িত আছেন। হাম্বোল্টও বেশ মুষড়ে পড়েছে। তবে এত সহজে নিরুদ্যম হলে তো চলবে না, কাল আবার উঠে পড়ে লাগতে হবে। 11ই মার্চ। আজও কোনো ফল পাওয়া গেল না। যদি যেত তাহলে সারা পৃথিবীতে সাড়া পড়ে যেত, কিন্তু সে সৌভাগ্য আমাদের হবে কিনা সন্দেহ। আমি অবশ্যই আমার হতাশা বাইরে প্রকাশ করি না, কিন্তু হাম্বোল্ট দেখলাম আমার মতো সংযমী নয়। আজ ল্যাবরেটরি থেকে বেরিয়ে এসে হঠাৎ কথা নেই বার্তা নেই ওর পোষা বিরাট গ্রেট ডেন কুকুরটার পাঁজরায় একটা লাথি মেরে বসল। হাম্বোল্টের চরিত্রের এই দিকটা আমার জানা ছিল না, তাই প্রথমটায় বেশ ঘাবড়ে গিয়েছিলাম। তবে রাগটা বেশিক্ষণ ছিল না। মিনিট 10 মধ্যেই তুড়ি মেরে নেপোলিয়নকে কাছে ডেকে মাথায় হাত বুলিয়ে দিল। নেপোলিয়নও দেখলাম দিব্যি লেজে নাড়ছে। আজ প্রচণ্ড শীত। সকাল থেকে কনকনে হাওয়া বইছে, বাইরেটা বরফ পড়ে একেবারে সাদা হয়ে রয়েছে। বৈঠকখানার ফায়ারপ্লেসের সামনে বসেই আজ দিনটা কাটাতে হবে। আমি জানি হাম্বোল্ট আমাকে আবার সুপার চেজ খেলতে বাধ্য করবে। সুপার চেজ অর্থাৎ দাবার বাবা, এটা হাম্বোল্টেরই আবিষ্কার। বোর্ডের সাইজ ডাবল, ঘুটির সংখ্যা 16 জায়গায় 32। ঘুটির চাল চলনও দাবার চেয়ে শতগুণে বেশি জটিল। আমার অবশ্যই খেলাটা শিখে নিতে ঘন্টা 3 বেশি সময় লাগেনি। প্রথম দিন হাম্বোল্ট আমাকে হারালেও কাল পর্যন্ত পরপর 3 দিন আমি ওকে কেস্তিমাত করে দিয়েছি। মনে মনে স্থির করেছি, আজ যদি খেলতেই হয় তাহলে ইচ্ছে করেই হারবো। ওর মেজাজের যা নমুনা দেখলাম, ওকে একটু তোয়াজে রাখাই বুদ্ধিমানের কাজ হবে। 12ই মার্চ। আজ প্রথম একটু আশার আলো দেখতে পেলাম। হয়তোবা শেষ পর্যন্ত সত্যিই পৃথিবীর ইতিহাসে মানুষের হাতে প্রথম একটি প্রাণীর সৃষ্টি হবে। আজ মাইক্রোম্যাগনাস্কোপের সামনে যে জিনিসটা ফ্লাস্কের মধ্যে দেখা গেল, সেরকম এর আগে কখনো দেখা যায়নি। একটা পরমাণুর আয়তনের সেল জাতীয় জিনিস। হাম্বোল্ট দেখার পর আমি চোখ লাগানোর কয়েক সেকেন্ডের মধ্যেই সেটা অদৃশ্য হয়ে গেল। ভাবগতিক দেখে সেটাকে প্রাণী বলতে দ্বিধা হয় না, এবং এটা সৃষ্টি হয়েছিল যে আমাদের গবেষণার ফলেই, তাতেও কোনো সন্দেহ নেই। হাম্বোল্ট প্রচণ্ডভাবে উত্তেজিত হয়েছিল বলাই বাহুল্য। সত্যি বলতে কি, যন্ত্রতা থেকে চোখ সরিয়ে নেবার পর মুহূর্তেই ও আমার কাঁধে এমন একটা চাপড় মারে যে কাঁধটা এখনো টনটন করছে। কিন্তু যেটা দুশ্চিন্তার কারণ সেটা হলো এই যে, প্রাণী যদি সৃষ্টিও হয়, তার অস্তিত্ব কি হবে শুধুমাত্র কয়েক সেকেন্ডের জন্য? তাহলে লাভটা কি হবে? লোককে ডেকে সে প্রাণী দেখাবো কি করে? ইউরোপের অন্যান্য বৈজ্ঞানিকরা সে প্রাণীর কথা বিশ্বাস করবে কেন? যাকে
এখন এসব কথা না বলাই ভালো। আমি নিজে এটুকু জোর দিয়ে বলতে পারি যে আজ যে ঘটনা আমাদের ল্যাবরেটরিতে ঘটেছে তার তুলনীয় কোনো ঘটনা এর আগে পৃথিবীর কোথাও কোনো ল্যাবরেটরিতে কখনো ঘটেনি। এই প্রাণী তৈরির ব্যাপারে আমরা যে রাস্তাটা নিয়েছি, আমার মতে এছাড়া আর কোনো রাস্তা নেই। কোটি কোটি বছর আগে পৃথিবীতে যখন প্রথম প্রাণের সৃষ্টি হয়, বিজ্ঞানীরা অনুমান করতে পারেন তখন পৃথিবীর অবস্থাটা কীরকম ছিল। সেই অবস্থাটা ভারী ভয়ঙ্কর। সারা পৃথিবীতে ডাঙা প্রায় ছিল না বললেই চলে। তার বদলে ছিল এক অগাধ সমুদ্র। পৃথিবীর উত্তাপ ছিল তখন প্রচণ্ড। এই সমুদ্রের জল টকবক করে ফুটত। আজকাল বায়ুমণ্ডল পৃথিবীকে যেভাবে ঘিরে রয়েছে এবং তার আচ্ছাদনের মধ্যে মানুষকে অক্সিজেন, ওজোন ইত্যাদির সাহায্যে যেভাবে বাঁচিয়ে রেখেছে, তখন তা ছিল না। তার ফলে সূর্যের আলট্রাভায়োলেট রশ্মি সোজা এসে পৃথিবীকে আঘাত করত। হাইড্রোজেন, নাইট্রোজেন, সালফার, কার্বন ইত্যাদি গ্যাস অবশ্যই ছিল, আর এই সব গ্যাসের উপর চলত বৈদ্যুতিক প্রভাবের খেলা। প্রলয়ঙ্কর বৈদ্যুতিক ঝড় ছিল তখন দৈনন্দিন ব্যাপার। এই অবস্থাতেই পৃথিবীতে প্রথম প্রাণের সৃষ্টি হয়। আমরা আমাদের ল্যাবরেটরিতে যেটা করেছি সেটা আর কিছুই নয়, একটা ফ্লাস্কের মধ্যে কৃত্রিম উপায়ে এই আদিম আবহাওয়া সৃষ্টি করেছি। আমার বিশ্বাস এই অবস্থাটা বজায় রেখে কিছুদিন পরীক্ষা চালাতে পারলে আমাদের ফ্লাস্কের মধ্যে একটি প্রাণীর জন্ম হবে, যেটা হবে মানুষের তৈরি প্রথম প্রাণী। এই প্রাণী জীবাণুর আকারে হবে এটাও আমরা অনুমান করছি, এবং জীবাণুরই মতো হবে এর হাবভাব, চালচলন। প্রফেসর হাম্বোল্টের সঙ্গে এ ব্যাপারে কিভাবে জড়িত হলাম সেটা বলি। জার্মানির ব্রেমেন শহরে একটা বৈজ্ঞানিক সম্মেলনে আমি কৃত্রিম উপায়ে প্রাণ সৃষ্টি সম্পর্কে একটা প্রবন্ধ পড়ি। সভায় হাম্বোল্ট উপস্থিত ছিলেন। এই বিখ্যাত বায়োকেমিস্টের লেখা আমি আগেও পড়েছি। ভদ্রলোকের সঙ্গে আলাপ ছিল না। বক্তৃতার পর নিজে এগিয়ে এসে আমার সঙ্গে আলাপ করলেন। আমার এই মতো বয়স, তবে লম্বায় আমার চেয়ে প্রায় 1 হাত উঁচু, মাথায় চকচকে টাক, গোঁপ দাড়ির লেশ মাত্র নেই, এমনকি ভুরু বা চোখের পাতাও নেই। হঠাৎ দেখলে বাকুন্দ বলে মনে হয়, কিন্তু হ্যান্ডশেক করার সময় হাতে সোনালি লোম লক্ষ্য করলাম। সম্মেলনের অতিথিদের জন্য বক্তৃতার পর একটা বড় হলঘরে কফি ও কেক বিস্কুটের ব্যবস্থা ছিল। ভিড় দেখে আমি একটা সামান্য কোণে চুপচাপ দাঁড়িয়ে আছি। মনটাও ভালো নেই, কারণ বক্তৃতার শেষে হাততালির বহর দেখে বুঝেছিলাম আমার কথাগুলো শ্রোতাদের মনে ধরেনি। অর্থাৎ মানুষের হাতে প্রাণীর সৃষ্টি হতে পারে সেটা বৈজ্ঞানিকেরা মানতে চায়নি। তাই বক্তৃতার শেষে 2-1 ভদ্রতার খাতিরে প্রশংসা করলেও এগিয়ে এসে বিশেষ কেউই কথা বলছে না। এমন সময় প্রফেসর হাম্বোল্ট হাসি মুখে এলেন আমার দিকে এগিয়ে। তার হাতে 2 পেয়ালা কফি দেখে বুঝলাম তার একটা আমারই জন্য। কফি পেয়ে তাকে ধন্যবাদ দিলাম। জার্মান ভাষাতেই কথাবার্তা হলো। হাম্বোল্ট তার প্রথম কথাতেই আমাকে অবাক করে দিলেন। আমার পেপারটা আর পড়ার দরকার হলো না। তার মানে? আমি জিজ্ঞেস করলাম। তুমি যা বললে আমারও সেই একই কথা। আমি উৎফুল্ল হয়ে বললাম, তাতে ক্ষতি কি? এরা যখন আমার একার কথায় গা করছে না, সেখানে দুজনে বললে হয়তো কিছু একটা কাজ হবে। হাম্বোল্ট মৃদু হেসে মৃদু স্বরে বললেন, এদের কিছু বলে বোঝাতে যাওয়াটা পণ্ডশ্রম। এসব ব্যাপারে কথায় কাজ হয় না, কাজ হয় একমাত্র কাজ দেখাতে পারলে। তুমি যা বললে সেটা নিয়ে কিছু পরীক্ষা করেছ কি? আমি বলতে বাধ্য হলাম যে
আমার গিরিডির ল্যাবরেটরিতে যা সরঞ্জাম আছে তাই নিয়ে এই জটিল পরীক্ষায় নামা মুশকিল। কোনো চিন্তা নেই, হামবোল্ট বললেন। তুমি চলে এসো আমার এখানে। কোথায়? হামবোল্ট কোথায় থাকতেন সেটা আমার জানা ছিল না। সুইজারল্যান্ড। আমি থাকি সেন্ট গ্যালেন শহরে। আমার মতো ল্যাবরেটরি ইউরোপে আর পাবে না। লোভ লাগলো, এক কথায় রাজি হয়ে গেলাম। 5ই মার্চ অর্থাৎ ঠিক 7 দিন আগে সেন্ট গ্যালেনে পৌঁছেছি। সুইজারল্যান্ডের সব শহরের মতোই এটাও ছবির মতো সুন্দর। কনস্ট্যান্স হ্রদের ধারে রোরশাক শহর থেকে ট্রেনে 9 মাইল, প্রায় 2500 ফুট উঁচুতে। প্রথম দিন একটু ঘুরে দেখছিলাম শহরটা, তারপর গবেষণার কাজ শুরু হয়ে যাওয়াতে আর বেরোতে পারিনি। হামবোল্টের ল্যাবরেটরি সত্যিই একটা আশ্চর্য জিনিস। এই ধরনের গবেষণা এখানে ছাড়া সম্ভব ছিল না। এখন এটা সফল হলেই হয়। আজ যে খানিকটা আশার আলো দেখা দিয়েছে তার জন্য আমি অনেকটা দায়ী। প্রোটোভিট্রোমরফিজেনারাস সলিউশনে নিউট্রাল ইলেকট্রিক বম্বার্ডমেন্টের কথাটা আমিই বলেছিলাম। আমার বিশ্বাস তার ফলেই আজ কয়েক মুহূর্তের জন্য ওই পারমাণবিক প্রাণীটির আবির্ভাব হয়েছিল। কাল বম্বার্ডমেন্টের মাত্রাটা একটু বাড়িয়ে দেব, দেখা যাক কি হয়। না, আর যার লেখা যাবে না। এইমাত্র হামবোল্টের চাকর ম্যাক্স বলে গেল তার মুনিব সুপার চেসের ঘুঁটি সাজিয়ে আমার জন্য অপেক্ষা করছেন। 14ই মার্চ। কাল ডায়েরি লিখতে পারিনি, লেখার মতো মনের অবস্থাও ছিল না। তার মানে মন মরা অবস্থা নয়, একেবারে উল্লাসের চরম শিখরে। এখনো ঘটনাটা পুরোপুরি বিশ্বাস করতে পারছি না। ঘড়িতে যদিও রাত 2:30, চোখে ঘুমের লেশ মাত্র নেই। বারবার মন চলে যাচ্ছে হামবোল্টের ল্যাবরেটরি টেবিলের উপর রাখা ফ্লাস্কের ভিতরের আশ্চর্য প্রাণীটার দিকে। আমাদের যুগান্তকারী পরীক্ষার ফল এই প্রাণী। কাল সন্ধ্যা 6:33 এই প্রাণীর জন্ম হয়। আমার বিশ্বাস, আমার অনুমান অনুযায়ী বম্বার্ডমেন্টের মাত্রাটা বাড়ানোর ফলেই এই প্রাণীর সৃষ্টি হয়েছে। যদিও এ বিষয়ে আমি হামবোল্টের কাছে কোনো বড়াই করিনি, তাই বোধ হয় তার মনটাও খুশিতে ভরে আছে। সে হয়তো ভাবছে তার কৃতিত্ব আমারই সমান। ভাবুক গিয়ে, তাতে কোনো ক্ষতি নেই। আমাদের গবেষণা সফল হয়েছে, এইটাই বড় কথা। শুধু প্রাণীর জন্মটাই যে কালকের একমাত্র আশ্চর্য ঘটনা তা নয়। জন্মের মুহূর্তে যেসব ব্যাপারগুলো ঘটল তা এতই অপ্রত্যাশিত ও অস্বাভাবিক যে এখনো মনে পড়লে আমার শরীরে রক্ত চলাচল বন্ধ হয়ে যাচ্ছে। 5 ঘন্টা একটানা দুজনে ফ্লাস্কের দিকে চেয়ে বসেছিলাম। বরফ পড়ছে। নেপোলিয়ন এসে ল্যাবরেটরির কার্পেটের উপর বসেছে। ম্যাক্স সবেমাত্র কফি দিয়ে গেছে। এমন সময় হঠাৎ একটা বাজ পড়ার মতো প্রচণ্ড শব্দে আমাদের দুজনেরই প্রায় হার্টফেল হবার অবস্থা। অথচ আকাশে এক টুকরো মেঘ নেই। জানালা দিয়ে বাইরে ঝলমলে রোদ দেখা যাচ্ছে। এই বজ্রপাতের সঙ্গে সঙ্গে আমরা অনুভব করলাম একটা 1 সেকেন্ডের ভূমিকম্পের ঝাঁকুনি। আর তেজ এত বেশি যে ঘরের জানালা আর টেবিলের কাঁচের জিনিসপত্রগুলো সব ঝনঝন করে উঠল। আমরা দুজনেই হুমড়ি খেয়ে পড়লাম টেবিলের ওপর। তারপর কোনো রকমে টাল সামলে ফ্লাস্কের দিকে চোখ পড়তেই দেখলাম একটা আশ্চর্য জিনিস। ফ্লাস্কের অর্ধেকটা ছিল জলে ভর্তি। প্রথমে লক্ষ্য করলাম যে সেই জলের উপরের স্তরে একটা যেন ঢেউ খেলছে। অত্যন্ত ছোট ছোট তরঙ্গের ফলে
জলের উপরটা যেন একটা সমুদ্রের ক্ষুদে সংস্করণ। তারপর দেখলাম ইঞ্চি খানিক নিচে জলের মধ্যে কি যেন একটা চড়ে বেড়াচ্ছে। সেটাকে খালি চোখে প্রায় দেখাই যায় না, কিন্তু সেটা পরমাণুর চেয়ে আয়তনে অনেকখানি বড়। আর তার চলার ফলে জলের ভিতরে যে একটা মৃদু আলোড়নের সৃষ্টি হচ্ছে সেটা স্পষ্টই বোঝা যায়। বাতিটা নেভাও! হাম্বলটের হঠাৎ চিৎকারে আমি চমকে উঠেছিলাম। আমার হাতের কাছেই লাইটের সুইচটা ছিল, সেটা নিভিয়ে দিতেই অন্ধকারে একটা অবিশ্বাস্য দৃশ্য দেখলাম। প্রাণীটির একটা নিজস্ব নীল আলো আছে। সেই আলোটা জলের ভিতরে এঁকে বেঁকে চলে তার গতিপথ নির্দেশ করছে। আমরা দুজনেই মন্ত্রমুগ্ধের মতো ফ্লাস্কের দিকে চেয়ে রইলাম। কতক্ষণ এইভাবে চেয়েছিলাম জানি না। হঠাৎ ঘরের বাতিটা জ্বলে উঠতে বুঝলাম হামবোল্টের আচ্ছন্ন ভাবটা কেটেছে। সে ঘরের এক পাশে সোফাটার উপর ধপ করে বসে পড়ল। তার ঘন ঘন হাত কচলানি থেকে বুঝলাম সে এখনো উত্তেজনায় অস্থির। আমি টেবিলের সামনেই কাঠের চেয়ারটায় বসে বললাম, এমন একটা ঘটনা বৈজ্ঞানিক মহলে প্রচার করা উচিত নয় কি? হামবোল্ট এ কথার কোনো উত্তর না দিয়ে কেবল হাত কচলাতে লাগল। বোধহয় আমাদের আবিষ্কারের গুরুত্বটা সাময়িকভাবে তার মাথাটা একটু বিগড়ে দিয়েছে। সে পরিষ্কারভাবে কিছু বলতে পারছে না। তবু আমি একটা কথা না বলে পারলাম না। আমাদের এই প্রাণী যাতে কিছুদিন অন্তত বেঁচে থাকে তার জন্য যা করা দরকার সেটা আমাদের করতেই হবে। হামবোল্ট বার দুয়েক মাথা নেড়ে অদ্ভুতভাবে চাপা ফিসফিসে গলায় প্রায় অন্যমনস্কভাবে ইংরেজিতে বলল, ইয়েস ইয়েস ইয়েস। এরপর থেকে হামবোল্ট আর দাবার উল্লেখ করেনি। কাল রাত্রে খাবার সময় সে একটি কথাও বলেনি। বেশ বুঝেছিলাম তার অন্যমনস্কতা এখনো কাটেনি। কি ভাবছে সে কে জানে। আজ সারাদিন আমরা দুজন অনেকটা সময় কাটিয়েছি ল্যাবরেটরিতে। দিনের বেলায় ল্যাবরেটরির জানলাগুলো বন্ধ রেখেছি যাতে ঘরটা অন্ধকার থাকে। অন্ধকারের মধ্যে যতবারই ঘরে ঢুকেছি ততবারই প্রথমেই চোখ চলে গেছে ওই ফ্লাস্কের ওই নীল এঁকে বেঁকে চলা আলোটার দিকে। কি নাম দেওয়া যায় এই জীবন্ত আলোকবিন্দুর? এখনো ভেবে ঠিক করতে পারিনি। 15ই মার্চ। আমার মাথা ভোঁ ভোঁ করছে। নিজেকে বৈজ্ঞানিক বলতে আর ইচ্ছে করছে না। হামবোল্টের ল্যাবরেটরিতে আজকে যে ঘটনাটা ঘটেছে সেটা আমাদের দুজনকেই একেবারে বেবুক বানিয়ে দিয়েছে। বিজ্ঞানের কোনো নিয়মই এখানে খাটে না। এটাকে অলৌকিক ভেলকি ছাড়া আর কিছুই বলা যায় না। আমি কাল রাত্রে ঘুমিয়েছি প্রায় 3টের সময়, কিন্তু তা সত্ত্বেও অভ্যাস মতো আমার ভোর 5টায় ঘুম ভেঙে গিয়েছিল। হামবোল্ট ভোরেই ওঠে, কিন্তু 6টার আগে নয়। আমার মন পড়ে রয়েছে ল্যাবরেটরি ফ্লাস্কের ভিতর, তাই বিছানা ছেড়ে উঠে প্রথমেই শটান চলে গেলাম ল্যাবরেটরিতে। দরজা জানলা কাল বন্ধ ছিল। দরজার একটা ডুপ্লিকেট চাবি হামবোল্ট আমাকে দিয়ে রেখেছিল। দরজা খুলে ঘরে ঢুকে ফ্লাস্কের দিকে চাইতেই বুকটা ধড়াস করে উঠল। সেই নীল আলোটা আর দেখা যাচ্ছে না। আমি তৎক্ষণাৎ ধরেই নিলাম যে প্রাণীটার মৃত্যু হয়েছে, কিন্তু তাও ব্যাপারটা একবার ভালো করে দেখার জন্য টেবিলের দিকে এগিয়ে গেলাম। আলো জ্বলতেই প্রথমেই দেখলাম যে ফ্লাস্কে জল প্রায় নেই বললেই চলে। তার বদলে প্রায় অর্ধেকটা অংশ ভরে রয়েছে একটা খয়েরি রঙের পদার্থে। এই পদার্থের উপরটা প্রায় সমতল,
তার মধ্যে কয়েকটা ছোট ছোট জলে ভরা ডোবার মতো জায়গা, আর সেগুলিকে ঘিরে সবুজ রঙের ছোপ। অর্থাৎ যেটা ছিল সমুদ্র সেটা কয়েক ঘন্টার মধ্যেই হয়ে গেছে জলাভূমি। কিন্তু আমাদের প্রাণী, এইবারে লক্ষ্য করলাম একটা ডোবার মধ্যে কিছুটা আলোড়ন, কি যেন একটা চলে ফিরে বেড়াচ্ছে সেখানে। আমি এগিয়ে গিয়ে একেবারে ফ্লাস্কের কাঁচের গায়ে চোখ লাগিয়ে দেখলাম, হ্যাঁ, কোনো সন্দেহ নেই, একটা প্রাণী ডোবার জলের মধ্যে সাঁতার দিয়ে ডাঙায় উঠে এলো। প্রাণীটাকে খালি চোখেই দেখা যাচ্ছে, সাইজে একটা সাধারণ পিঁপড়ের মতোই বড়। আমার মুখ থেকে একটা কথা আপনা থেকে বেরিয়ে পড়ল, অ্যাম্ফিবিয়ান। অর্থাৎ আমাদের সৃষ্ট জলচর প্রাণী আজ আপনা থেকেই উভচর প্রাণীতে পরিণত হয়েছে। এ প্রাণী জলেও থাকতে পারে, ডাঙাতেও থাকতে পারে। পৃথিবীতে যখন প্রথম প্রাণীর সৃষ্টি হয়, অনুমান করা হয় সে প্রাণী জলচর ছিল। তারপর প্রাকৃতিক অবস্থার পরিবর্তনে পৃথিবী থেকে জল কমে যায়, তার জায়গায় দেখা দেয় জলাভূমি। তার ফলে জলচর প্রাণীও নতুন সৃষ্টিতে, নতুন পরিবেশে প্রাণ ধারণ করার উপযুক্ত একটা নতুন চেহারা নেয়। এই চেহারাটাই তার অ্যাম্ফিবিয়ান বা উভচর চেহারা। এই জিনিসটা অবশ্য রাতারাতি হয়নি, এটা ঘটতে লেগেছিল কোটি কোটি বছর। কিন্তু আমাদের ফ্লাস্কের মধ্যে ঠিক এই ঘটনাটা ঘটে গেল 2 দিনের মধ্যে। টেবিলের সামনে দাঁড়িয়ে এইসব কথা ভাবছি, এমন সময় হঠাৎ লক্ষ্য করলাম যে প্রাণীটা এক জায়গায় স্থির হয়ে দাঁড়িয়েছে। আমি তৎক্ষণাৎ মাইক্রোম্যাগনোস্কোপ দিয়ে সেটাকে একবার ভালো করে দেখে নিলাম। কোনো সন্দেহ নেই, ঠিক এই জাতীয় অ্যাম্ফিবিয়ানেরই ফসিল আমি দেখেছি বার্লিন মিউজিয়ামে। 600 কোটি বছর আগে এই উভচর প্রাণী পৃথিবীতে বাস করত। মাছ আর সরীসৃপের মাঝামাঝি অবস্থা। রংটা লক্ষ্য করলাম সবুজ আর খয়েরি মেশানো। চেহারাটা যেন মাছ আর গিরগিটির মাঝামাঝি। আরও একটা আশ্চর্য জিনিস লক্ষ্য করলাম, ডোবার ধারে যেটাকে সবুজ রং বলে মনে হচ্ছিল, সেটা আসলে অতি সূক্ষ্ম আকারের সব গাছপালা। হাম্বল বোধ হয় অনেক রাত পর্যন্ত লেখালেখির কাজ করেছে, তাই তার ঘুম ভাঙতে হয়ে গেল 7:30। বলা বাহুল্য, ফ্লাস্কের ভিতরের ভেলকি দেখে আমারই মতো হতবাক অবস্থা তারও। ব্রেকফাস্ট খেতে খেতে হাম্বোল্ট প্রথম মুখ খুলল। আমাদের ফ্লাস্কের ভিতরে কি পৃথিবীর প্রাণীর ক্রমবিবর্তনের একটা মিনিয়েচার সংস্করণ ঘটতে চলেছে? আমিও মনে মনে এটাই সন্দেহ করেছিলাম। বললাম, সেটা শুধু আজকের এই একটা ঘটনাতে প্রমাণ হবে না। এখন থেকে শুরু করে পরপর কি ঘটে তার ওপর সব কিছু নির্ভর করছে। হাম্বোল্ট কিছুক্ষণ চুপ। তার ঠোঁটের কোণে সেই অদ্ভুত হাসি, যেটা প্রথম প্রাণীর উদ্ভবের সময় থেকেই মাঝে মাঝে লক্ষ্য করছি। অবশেষে একটা সসেজের টুকরো মুখে পুরে চিবোতে চিবোতে বলল, তার মানে এরপরে উদ্ভিদজীবী সরীসৃপ, তারপর স্তন্যপায়ী প্রাণী, মাংসাশী জানোয়ার, তারপর তারপর হাম্বোল্ট থামল। তারপর কাঁটা চামচ নামিয়ে রেখে হাত দুটো কচলাতে কচলাতে বলল, আজ থেকে 17 বছর আগে ওসাকায় একটা আন্তর্জাতিক বৈজ্ঞানিক বৈঠকে কৃত্রিম উপায়ে প্রাণ সৃষ্টির বিষয়ে একটা প্রবন্ধ পড়েছিলাম। সে প্রবন্ধ শুনে সভার লোক আমায় ঠাট্টা করেছিল, পাগল বলে গালমন্দ করেছিল। আজ ইচ্ছে করছে তারা এসে দেখুক আমি কি করেছি। আমি চুপ করে রইলাম। বুঝলাম
হাম্বোল্ড প্রাণ সৃষ্টির কৃতিত্বটা অম্লান বদলে নিজে একাই নিয়ে নিচ্ছে। অথচ আমি জানি যে যদি শেষ মুহূর্তে আমার মাথা না খেলতো, বম্বার্ডসমেন্টের মাত্রা যদি না বাড়ানো হতো, তাহলে পরীক্ষা সফল হতো না। গবেষণার গোড়াতে হাম্বোল্টের কথাতেই কাজ চলছিল, কিন্তু তাতে কোনো ফল হয়নি। সেটা হাম্বোল্টও জানে, কিন্তু তাও যাক, এসবে কিছু এসে যায় না। বৈজ্ঞানিকদের মধ্যে ছোট মনের পরিচয় আমি আগেও পেয়েছি। তারাও তো মানুষ, কাজেই তাদের অনেকের মধ্যেই ঈর্ষাও আছে, লোভও আছে। এ নিয়ে আর কোনো মন্তব্য বা চিন্তা না করাই ভালো। কদিন একটানা বাড়ির ভেতর থাকতে হয়েছে, তাই আজ দিনটা ভালো দেখে ভাবলাম একটু বেরিয়ে আসি। 2-1 চিঠি লেখা দরকার, অথচ ডাক টিকিট নেই, তাই সোজা পোস্ট অফিসের দিকেই রওনা দিলাম। রাস্তায় বরফ পড়ে আছে, শীতটাও চনমনে, কিন্তু আমার কোটের পকেটে একটা এয়ার কন্ডিশনিং পিল থাকার জন্য অতিরিক্ত গরম জামার কোনো প্রয়োজন হয়নি। বেশ বুঝতে পারছিলাম যে ওভারকোট পরা রাস্তার লোকেরা আমার দিকে উদ্বিগ্নভাবে বারবার ফিরে ফিরে দেখছে। পোস্ট অফিসে টিকিট কেনার সময় মনে হলো যে এইখান থেকে ইচ্ছে করলে লন্ডনে টেলিফোন করা যায়। সোজা ডায়াল করলেই যখন নম্বর পাওয়া যায়, তখন আমার বন্ধু প্রফেসর সামারভিলকে একটা খবর দিলে কেমন হয়? সামারভিল বায়োকেমিস্ট, কৃত্রিম উপায়ে প্রাণী তৈরির ব্যাপারে এককালে তার সঙ্গে আমার চিঠি লেখালেখি হয়েছিল। সামারভিলকে টেলিফোনে পেতে লাগলো ঠিক 1 মিনিট। কোনো রকমের সংক্ষেপে তাকে ব্যাপারটা বললাম। সামারভিল যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। একে কৃত্রিম প্রাণী, তার উপর 2 দিনের মধ্যে জলচর থেকে উভচর। শেষটায় সামারভিল বলল, তুমি কোত্থেকে ফোন করছো? ইন্ডিয়া নয় নিশ্চয়ই? বললাম, না না, তার চেয়ে অনেক কাছে। আমি আছি সেন্ট গ্যালেনে। কেন? সেন্ট গ্যালেনে কেন? সামারভিল অবাক। বললাম, প্রফেসর হ্যাম্বোল্টের ল্যাবরেটরিতে কাজ করছি আমি। 3 সেকেন্ড কোনো কথা নেই। তারপর শোনা গেল, হ্যাম্বোল্ট? কর্নেলিয়াস হ্যাম্বোল্ট? কিন্তু সেই যে... লাইন কেটে গেল। মিনিটখানেক চেষ্টা করেও কোনো ফল হলো না। সামারভিলের বাকি কথাটা আর শোনা হলো না। তবে এটা বুঝেছিলাম যে আমার সহকর্মীর নাম শুনে সে বেশ বিচলিত হয়ে পড়েছে। কি আর করি, বাড়ি ফিরে এলাম। হ্যাম্বোল্ট যে একটু গোলমেলে লোক সে তো আমি নিজেও বুঝেছি, কিন্তু এটাও তো মনে রাখতে হবে যে তার মতো এমন একটা ল্যাবরেটরি, প্রথম এমন একটা এক্সপেরিমেন্টের সুযোগ হ্যাম্বোল্টই আমাকে দিয়েছে। আজ সারাদিন ল্যাবরেটরিতে অনেকটা সময় কাটিয়েছি আমি আর হ্যাম্বোল্ট। মাইক্রোফোটোগ্রাফিক ক্যামেরা দিয়ে প্রাণীটার কয়েকটা ছবিও তুলেছি। এটা বেশ বুঝেছি যে প্রাণীটিকে বাঁচিয়ে রাখার জন্য আমাদের কিছুই করতে হবে না। তার জন্য অনুকূল প্রাকৃতিক পরিবেশ আপনা থেকেই ফ্লাস্কের ভিতরে তৈরি হয়ে গেছে। সেই পরিবেশ বদল না হওয়া পর্যন্ত এ প্রাণী ঠিকই থাকবে। 16ই মার্চ। যা ভেবেছিলাম তাই। আজ সরীসৃপ, আমার প্রাণী তৃতীয় অবস্থা। আয়তনে আগের প্রাণীর চেয়ে 10 গুণ বড়। মাইক্রোম্যাগনোস্কোপের প্রয়োজন হবে না। এমনি চোখে দেখেই বেশ বোঝা যাচ্ছে এর আকৃতি ও প্রকৃতি। এর চেহারা আমাদের কাছে অতি পরিচিত। পৃথিবীর অনেক জাদুঘরেই এর কঙ্কাল রয়েছে।
সরীসৃপ শ্রেণীর মধ্যে আয়তনে যেটি সবচেয়ে বড় ছিল এ হলো সেই ব্রন্টোসরাস, সেই 60 ফুট লম্বা দানব সদৃশ প্রাগৈতিহাসিক জানোয়ার, সেই 60 ফুট লম্বা দানব সদৃশ প্রাগৈতিহাসিক জানোয়ারের একটি 2 ইঞ্চি সংস্করণ দিব্যি আমাদের ফ্লাস্কের ভিতরের জমিতে হাঁটছে, শুচ্ছে, বসছে, আর দরকার হলে খুদে খুদে গাছের খুদে খুদে ডাল পাতা চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। খুব আফসোস হলো একটা কথা ভেবে, কাল রাতটা কেন ফ্লাস্কের সামনে বসে রইলাম না? থাকলে নিশ্চয়ই পরিবর্তনটা চোখের সামনে দেখতে পেতাম। আজ স্থির করলাম যে যতক্ষণ না ফ্লাস্কের ভিতরের একটা কিছু ঘটে ততক্ষণ ল্যাবরেটরি ছেড়ে কোথাও যাব না। এখন রাত 12:15। আমি ল্যাবরেটরিতে বসেই আমার ডায়েরি লিখছি। হাম্বলটু সামনে বসে আছে, কেবল মাঝে একবার টেলিফোন আসতে উঠে চলে গিয়েছিল। কে ফোন করেছিল জানি না, যেই করুক হ্যামবোল্ট তার সঙ্গে বেশ উত্তেজিত উৎফুল্লভাবে কথা বলছিল। এটা মাঝে মাঝে তার উদাত্ত গলার স্বর থেকেই বুঝতে পারছিলাম, যদিও দুটো ঘরের মধ্যে ব্যবধানের ফলে কথা বুঝতে পারছিলাম না। ব্রন্টোসরাসটা এখন বিশ্রাম করছে। ফ্লাস্কের ভিতরটা কেমন জানি ধোঁয়াটে হয়ে আসছে। হয়তো কিছু একটা ঘটবে। লেখা বন্ধ করি। 16 মার্চ, রাত 1:36। 2 মিনিট আগে সেই আশ্চর্য ঘটনাটা ঘটে গেল। যে ধোঁয়াটে ভাবটার কথা লিখেছিলাম সেটা আর কিছুই না, ফ্লাস্কের ভিতরের উপরের মেঘটা জমছিল। মিনিট 5 এইভাবে মেঘ জমার পর অবাক হয়ে দেখলাম একটা মিহি বাষ্পের মতো কি জিনিস মেঘ থেকে নিচে জমির দিকে নামছে। বুঝলাম সেটা বৃষ্টি। আমাদের ফ্লাস্কের ভিতরের ভূখণ্ডটির উপর বৃষ্টি হচ্ছে। শুধু বৃষ্টি নয়, পরপর কয়েকটি বিদ্যুতের চমকও লক্ষ্য করলাম, আর সেই সঙ্গে মৃদু মেঘের গর্জন। যদিও সে গর্জন কান ফাটা কোনো শব্দ নয়, কিন্তু ফ্লাস্কটা ও টেবিলের অন্যান্য কাঁচের যন্ত্রপাতি সেই গর্জনের সঙ্গে ঝনঝন করে উঠল। বৃষ্টির মধ্যে আমাদের প্রাণীর কী অবস্থা হচ্ছে সেটা দেখার কোনো উপায় ছিল না, কারণ বাষ্পের জন্য ফ্লাস্কের ভিতরের সূক্ষ্ম ডিটেল সব ঢাকা পড়ে গিয়েছিল। আমরা দুজনেই তন্ময় হয়ে দেখতে দেখতে একটা সময় এলো যখন বুঝতে পারলাম বৃষ্টিটা থেমে গেছে, মেঘ কেটে গেছে, বাষ্প সরে গিয়ে ফ্লাস্কের ভিতরটা আবার পরিষ্কার হয়ে গেল। দেখলাম জমির রং একেবারে বদলে গেছে। আগের অবস্থায় যা ছিল তামাটে, এখন সেটা হয়েছে ধবধবে সাদা। আমরা দুজনে একসঙ্গে চেঁচিয়ে উঠলাম, বরফ! বরফটা সমতল নয়, তার মধ্যে উঁচু নিচু আছে, এবড়ো খেবড়ো আছে। এক এক জায়গায় বরফের চাই মাটি থেকে মাথা উঁচিয়ে পাহাড়ের মতো। আমি বললাম, আমরা কি ফ্লাস্কের মধ্যে আইস এজের একটা দৃশ্য দেখতে পাচ্ছি? হামবোল্ট বলল, তা হবেও বা, কিংবা যে কোনো সময়ের মেরু দেশের দৃশ্যও হতে পারে। আইস এজ বা তুষার পর্বের সময় হচ্ছে আজ থেকে 7-8 লক্ষ বছর আগে। বরফ তখন মেরুদেশ থেকে নিচের দিকে সরতে সরতে প্রায় সারা পৃথিবীকে ঢেকে ফেলেছিল। হামবোল্ট হঠাৎ চেঁচিয়ে উঠল, ওই যে ওই যে এই যে আমাদের প্রাণী।
একটা বরফের গুহা থেকে বেরিয়ে এসেছে একটা লোমশ জানোয়ার। 1 ইঞ্চির বেশি লম্বা নয়। জানোয়ারটা চুপ করে এক জায়গায় দাঁড়িয়ে আছে। হামবোল্ট মাইক্রো ম্যাগনোস্কোপটা চোখে লাগালো, তারপর চেঁচিয়ে উঠল, বুঝেছি, স্পষ্ট দেখতে পাচ্ছি। পাগুলো বেটে বেটে, মাথার সামনের দিকে 2টো শিং, ঘাড়ে গর্দনে চেহারা। এ হলো লোমশ গন্ডার, আমাদের স্তন্যপায়ী জানোয়ার। এবার আমি চোখে লাগালাম যন্ত্রটা। হামবোল্ট ঠিকই বলেছে, গন্ডারের আদিম সংস্করণ, যাকে বলে উলি রাইনোসেরাস। বরফের দেশেই বাস করতো এ জানোয়ার। বুঝতে পারলাম আমাদের ফ্লাস্কের ভিতরে এভলিউশন বা ক্রমবিবর্তনের ধারা ঠিকই বজায় আছে। আজকের বিবর্তনের ঘটনাটা যে আমরা চোখের সামনে ঘটতে দেখেছি, এটাই সবচেয়ে আনন্দের কথা। আমাদের 16 ঘন্টা এক নাগাড়ে ল্যাবরেটরিতে বসে থাকা সার্থক হয়েছে। কাল সকালে সামারভিলকে আরেকটা ফোন করে তাকে একবার বলে আসতে হবে। এমন একটা অলৌকিক ঘটনা কেবলমাত্র 2টি বৈজ্ঞানিকের সামনে ঘটে চলবে, এটা অন্যায়। এটা হতে দেওয়া চলে না। 17ই মার্চ। আজ সাংঘাতিক গন্ডগোল। আজ আমাকে হত্যা করতে চেষ্টা করা হয়েছিল। ভাগ্যক্রমে এই যাত্রা বেঁচে গেছি, কিন্তু কি ধরনের বিপদসংকুল পরিবেশে আমাকে কাজ করতে হচ্ছে সেটা বুঝতে বেশ বেশ কষ্ট হচ্ছে। কি হলো সেটা গুছিয়ে লেখার চেষ্টা করছি। সামারভিলকে আর একবার টেলিফোন করার কথা কালকেই মনে হয়েছিল। হামবোল্ট সম্পর্কেও ও কি বলতে চেয়েছিল সেটা জানার জন্য একটা কৌতূহল হচ্ছিল। সকালে ব্রেকফাস্ট খেয়ে বেরোতে যাব এমন সময় হামবোল্ট জিজ্ঞেস করলো, কোথায় যাচ্ছ? বললাম, গিরিডিতে আমি রোজ সকালে হাঁটতে বেরোই, তাই এখানে এসেও মাঝে মাঝে সেটার প্রয়োজন বোধ করি। হামবোল্ট শুকনো গলায় বলল, সেদিন পোস্ট অফিস থেকে কাকে টেলিফোন করেছিলেন? আমি তো অবাক। লোকটা জানলো কি করে? সারা শহরে কি গুপ্তচর বসিয়ে রেখেছে নাকি হামবোল্ট? আমার প্রশ্নটা বোধহয় তা আঁচ করেই হামবোল্ট বলল, এ শহরের প্রত্যেকটি লোককে আমি চিনি, প্রত্যেকেই আমাকে সমীহ করে। আমার বাড়িতে একজন ভারতীয় বৈজ্ঞানিক অতিথি রয়েছে, সে খবরও সকলে জানে। তাদের যে কোনো একজনের কাছ থেকে খবরটা আমার কানে আসাটা খুব কি অস্বাভাবিক? আমি বললাম, অস্বাভাবিক নয় মোটেই, কিন্তু তোমার এভাবে আমাকে জেরা করাটা আমার অস্বাভাবিক মনে হচ্ছে। তবু যখন জিজ্ঞেস করছো তখন বলছি, আমার এক বন্ধুকে ফোন করেছিলাম। কোথায়? লন্ডনে। সে কি বৈজ্ঞানিক? হ্যাঁ। কি বলেছিলে তাকে? আমার ভারী বিরক্ত লাগলো। লোকটা ভেবেছে কি? হতে পারে আমি তার অতিথি, হতে পারে সে আমাকে তার ল্যাবরেটরিতে তার সঙ্গে একজোটে কাজ করার সুযোগ দিয়েছে, কিন্তু তাই বলে কি সে আমায় কিনে রেখেছে? আমার নিজের কোনো স্বাধীনতা নেই? বললাম, দুজন বন্ধুর মধ্যে কি কথা হচ্ছিল সেটা জানার জন্য তোমার এত কৌতূহল কেন বুঝতে পারছি না। হামবোল্ট চাপা অথচ কর্কশ গলায় বলল, কৌতূহল হচ্ছে এই কারণেই যে আমার ল্যাবরেটরিতে যেটা ঘটছে সেটা সম্বন্ধে কোনো মিথ্যে খবর বাইরে প্রচার হয়, সেটা আমি চাই না। মিথ্যে খবর বলতে তুমি কি বোঝো? হামবোল্ট এতক্ষণ চেয়ারে বসেছিল। এবার সে চেয়ার ছেড়ে উঠে আমার দিকে এগিয়ে এসে আমার মুখের সামনে মুখ এনে সাপের মতো ফিসফিসিয়ে গলায় বলল, পৃথিবীর ইতিহাসে মানুষের হাতে প্রথম প্রাণ সৃষ্টির সমস্ত কৃতিত্ব হল কর্নেলিয়াস হ্যামবোল্টের। এই কথাটা যেন মনে থাকে। বুঝতে পারলাম সামারভিলকে ফোনটা আর করা হবে না। মুখে কিছু বললাম না, যদিও লোকটাকে চিনতে আর বাকি ছিল না।
কিন্তু একবার যখন বেরোবো বলেছি তখন বেরোলাম। গেট থেকে বেরিয়ে এসে বাঁ দিকের রাস্তায় শহরের দিকে না গিয়ে ডান দিকের রাস্তাটা ধরে পাহাড়ের উপরের দিকটায় চললাম। এই রাস্তাটা দিয়ে প্রথম দিনই বেরিয়ে এসেছিলাম। কিছু দূর গেলেই একটা সুন্দর নিরিবিলি বার্চের বন পড়ে। সেখানে একটা বেঞ্চিতে বসলে 2000 ফুট নিচের কনস্ট্যান্স লেক দেখা যায়। বার্চ বনে পৌঁছে বেঞ্চিটা খুঁজে বার করে বসতে যাব এমন সময় কানের পাশ দিয়ে তীক্ষ্ণ শীষের মতো শব্দ করে কি যেন একটা জিনিস তীর বেগে বেরিয়ে গিয়ে আমার 3 হাত দূরে একটা বার্চ গাছের গুঁড়িতে গিয়ে বিঁধে গেল। সেই মুহূর্তেই পিছন ফিরে দেখতে পেলাম একটা ব্রাউন কোট পরা লোক প্রায় 100 গজ দূরে এক দৌড়ে একটা ঝোপের পিছনে গিয়ে অদৃশ্য হয়ে গেল। আমি প্রায় কোনো অবস্থাতে নার্ভাস হই না, এখনো হলাম না। বেঞ্চি ছেড়ে গাছটার দিকে এগিয়ে তার গায়ে টাটকা নিখুঁত গর্তটা পরীক্ষা করে দেখলাম। যদিও কোনো বন্দুকের আওয়াজ আমি পাইনি, এটা বেশ বুঝতে পারছি গর্তটা হয়েছে গুলি লাগার ফলেই। অস্ত্রটিও যে মোক্ষম সেটা বুঝতে বাকি রইল না, কারণ গুলি গুঁড়ির এক দিক দিয়ে ঢুকে বেমালুম অন্য দিক দিয়ে বেরিয়ে চলে গেছে। আমি আর অপেক্ষা না করে ধীর পদক্ষেপে বাড়ির দিকে রওনা হলাম। হাম্বোল্টের বাড়ির গেট দিয়ে ঢুকেই দেখতে পেলাম চাকর ম্যাক্সকে। তার গায়ে একটা ব্রাউন চামড়ার জ্যাকেট। ম্যাক্স আমাকে দেখে যেন কিছুই হয়নি এমন ভাব করে গেট দিয়ে বেরিয়ে শহরের দিকে চলে গেল। বাড়িতে ঢুকে বৈঠকখানার দিকে যেতেই দেখলাম হাম্বোল্ট 2জন অচেনা ভদ্রলোকের সঙ্গে বসে কথা বলছেন। আমাকে দেখে নির্বিকারভাবে তিনি ডাক দিলেন, কাম ইন প্রফেসর শঙ্কু। আমি নির্বিকারভাবেই বৈঠকখানায় গিয়ে ঢুকলাম। আগন্তুক দুটি উঠে দাঁড়ালেন, একজন ছোকরা, অন্যটি মাঝ বয়সী। তাদের হাতে খাতা পেন্সিল দেখে আন্দাজ করলাম তারা খবরের কাগজের রিপোর্টার। হাম্বোল্টের সঙ্গে সাক্ষাৎকারের মাঝখানে আমি এসে পড়েছি। হাম্বোল্ট আমার পরিচয় দিলেন, এবং যেভাবে দিলেন তাতে বুঝলাম যে লোকটার ধৃষ্টতা একেবারে চরমে পৌঁছে গেছে। ইনিই হচ্ছেন আমার ভারতীয় অ্যাসিস্ট্যান্ট, যার কথা আপনাদের বলেছিলাম। আমি করমর্দন করে একটা ভদ্রতা সূচক মৃদু হাসি হেসে এক্সকিউজ মি বলে ঘর থেকে বেরিয়ে সোজা ল্যাবরেটরিতে চলে গেলাম। টেবিলের কাছে পৌঁছে ফ্লাস্কের দিকে চোখ পড়তেই চমকে উঠলাম। বরফ আর নেই, তার জায়গায় এখন রয়েছে একটা সবুজ বন, আর সেই বনে ঘোরাফেরা করছে আরেকটা নতুন প্রাণী, যার নাম বানর, যাকে বলা হয় প্রাইমেট, যিনি হলেন মানুষের পূর্বপুরুষ। কথাটা মনে হতেই বুকের ভিতরটা কিরকম যেন করে উঠল। এরপরেই কি তাহলে মানুষের দেখা পাবো ফ্লাস্কের মধ্যে? ক্রমবিবর্তনের নিয়ম যেভাবে মেনে চলেছে আমাদের প্রাণী, তাতে তো মনে হয় বানরের পরে মানুষের আবির্ভাব অবশ্যম্ভাবী। হাম্বোল্ট কি দেখেছে এই ফ্লাস্কের বানরটিকে? তারপরেই মনে হলো আজকে বার্চ বনে আমাকে লক্ষ্য করে মারা নিঃশব্দ বন্দুকের কথা। হাম্বোল্ট চাইছে না আমি বেঁচে থাকি। ম্যাক্সের কাছে অস্ত্র আছে। প্রভু ভক্ত ম্যাক্স একবার ব্যর্থ হয়েছে বলে দ্বিতীয়বারও হবে এমন কোনো কথা নেই। শয়তানির বিরুদ্ধে শয়তানি প্রয়োগ করা ছাড়া হাম্বোল্ট আমার জন্য আর কোনো রাস্তা রাখছে না। আমি দোতলায় আমার ঘরে চলে গেলাম। আমার অমনিস্কোপটা বার করে চোখে লাগিয়ে জানলার ধারে চেয়ারটায় গিয়ে বসলাম। আমার এই চশমাটাকে ইচ্ছে মতো মাইক্রোস্কোপ, টেলিস্কোপ অথবা এক্সরে স্কোপ হিসেবে ব্যবহার করা যায়। আমার জানলা দিয়ে বাড়ির সামনের গেটটা দেখা যায়। 9:45 সময় ম্যাক্স
বাড়ি ফিরল, তার হাতে বাজার থেকে কিনে আনা জিনিসপত্র। 5 মিনিট পরে আমি কলিং বেল টিপলাম। 1 মিনিটের মধ্যে ম্যাক্স ঘরে এসে হাজির। আমাকে 1 কাপ কফি এনে দিতে পারবে? বললাম ম্যাক্সকে। যে আগে বলে ম্যাক্স ঘাড়টাকে একটু সামান্য নুইয়ে কফি আনতে চলে গেল। আমার চোখে এক্সরে চশমা। সে চশমা ম্যাক্সের চামড়ার কোট ভেদ করে আমাকে দেখিয়ে দিল তার ভেস্ট পকেটে রাখা লোহার পিস্তলটা। কিছুক্ষণের মধ্যে ম্যাক্স কফি সমেত হাজির। ট্রেটা টেবিলে নামিয়ে রাখার পর আমি তাকে বললাম, ম্যাক্স, আলমারির চাবিটা খুঁজে পাচ্ছি না। তোমার কোর্সের বাঁ পকেটে যে চাবির গোছাটা আছে তার মধ্যে কোনোটা ওতে লাগবে কি? ম্যাক্সের মুখ হাঁ হয়ে গেল এবং সেই হাঁ অবস্থাতেই সে এক দৃষ্টে আমার দিকে চেয়ে রইল। হেসে বললাম, আমি ইন্ডিয়ার লোক, জানো তো, আমাদের অনেকের মধ্যেই নানা রকম অস্বাভাবিক ক্ষমতা থাকে। তুমি অবাক হচ্ছ কেন? ম্যাক্স তোতলাতে শুরু করলো। আপনি, আমার পকেটে কি আছে? আরও জানি, শুধু তোমার বাঁ পকেট কেন, ডান পকেটে খুচরো পয়সাগুলোকে দেখতে পাচ্ছি। তার ভেতরের ভেস্ট পকেটে পিস্তলটা, যেটা দিয়ে তুমি আমায় খুন করতে গিয়েছিলে। ভারী অন্যায় করেছিলে তুমি, দেখলে তো, আমাকে মারা অত সহজ নয়। এখন কত দেবতার কত অভিশাপ পড়বে তোমার উপর সেটা ভেবে দেখেছ? ম্যাক্স দেখি ঠকঠক করে কাঁপতে শুরু করেছে। এই শীতের মধ্যেও তার কপালে ঘাম ঝরছে। মনে হচ্ছে আমার হাসি পেলেও, মনে মনে আমার হাসি পেলেও বাইরে একটা কঠোর গাম্ভীর্য অবলম্বন করে বসে রইলাম। ম্যাক্স হঠাৎ ধপ করে হাঁটু গেড়ে কাঠের মেঝের উপর বসে পড়ল। তারপর তার কম্পমান হাত ডান জ্যাকেটের ভিতর থেকে পিস্তলটা বার করে আমার দিকে এগিয়ে দিয়ে কাঁদো কাঁদো শুটে বলল, দোহাই আপনার, এর জন্য আমাকে দায়ী করবেন না। আমি শুধু মনিবের হুকুম পালন করেছি, না করলে নিস্তার পাবো না, তাই করেছি। আমার অপরাধ নেবেন না, দোহাই আপনার। আমার মনিবকে আপনি চেনেন না, উনি বড় সাংঘাতিক লোক। আমি এ চাকরি থেকে রেহাই পেলে বাঁচি। আমি পিস্তলটা ম্যাক্সের হাত থেকে নিয়ে নেড়ে চেড়ে দেখলাম। সেটা যে হ্যাম্বোল্টেরই তৈরি সেটা বুঝতে পারলাম। বললাম, এর গুলি নেই তোমার কাছে? আগে না, একটি মাত্র ছিল, সেটা আজ সকালে খরচ করে ফেলেছি। গুলি তো উনি নিজেই তৈরি করেন। বললাম, তোমার মনিব আবার তোমার কাছে পিস্তল ফেরত চাইবেন না তো? মনে হয় না, ওটা আমার কাছেই থাকে। আমি শুধু ওর চাকর নই, ওর দেহরক্ষীর কাজও আমাকে করতে হয়। ম্যাক্স চলে গেল। আমিও হাঁপ ছেড়ে চোখ থেকে অমনিস্কোপটা খুলে পকেটে রেখে কফিতে চুমুক দিলাম। মনে মনে স্থির করলাম, এখন আর ঘর থেকে বেরোবো না। হাম্বোল্টেরও মুখ দেখতেও ইচ্ছে করছিল না। সেও এখন আমার ঘরে আসবে না বলেই আমার বিশ্বাস। দেখা হবে সেই একেবারে লাঞ্চের সময়। গল্পের পরবর্তী অংশ পরের ভিডিওতে।